দাস এডুকেয়ারে তোমাদের সকলকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছো। আমরা দ্রবণের পরের অংশে যাই, সেখানে আমরা দেখব অভিস্রবণ চাপ নিয়ে পড়ব আজকে। অভিস্রবণ চাপ, দ্যাট ইজ অসমোটিক প্রেশার। এখন এই অভিস্রবণ চাপ জানার আগে আমরা আগে ব্যাপন ব্যাপারটা দেখি, দ্যাট ইজ ডিফিউশন। ডিফিউশন, ধরো ঘরেতে একটা ধূপ জ্বালানো হলো, দেখবে কি দেখবে ধূপের ধোঁয়ার গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। ঘরেতে যদি সেন্টের শিশি খোলা হয়, ছড়িয়ে পড়ছে। বাড়িতে খুব সুন্দর একটা রান্না হচ্ছে, তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। একটু জলেতে যদি ধরো একটা বিকারে বা কাঁচের গ্লাসে, সব থেকে ভালো হচ্ছে কাঁচের গ্লাসে, বাড়িতে যেটা পাওয়া যাবে, কাঁচের গ্লাসে একটু জল নিয়ে সেই জলের মধ্যে আমি এক ফোঁটা আলতা ফেলে দিলাম। আলতা ফেলে দিতে দেখা গেল প্রথমে আলতার ফোঁটাটা খুব সুন্দর কাঁচের গ্লাস থেকে দেখা যাবে যে যেটা ফেললাম সেটার গাঢ়ত্ব বেশি, সেই গাঢ়ত্বটা এবার আস্তে আস্তে কমে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে চারিদিকে। পরে খানিকক্ষণ পরে দেখা যাবে যে সমস্ত জলটাই সমানভাবে লাল রং ধারণ করেছে। যেমন জামা কাপড়ে যখন আমরা রবিন দিই বা নীল দিই, এখন উজালা ব্যবহার করছি, সেই উজালা যদি দিই দেখা যাবে সমস্ত জলটাই কিন্তু সমানভাবে নীল হয়ে যাচ্ছে। এই যে ব্যাপার, এখানে হচ্ছে ব্যাপন ঘটছে। এখানে কি ঘটলো, কেন ঘটলো ব্যাপন, মানে এটাকে ব্যাপন বলছি, এখানে কি ঘটছে, এখানে যেটা আমরা যোগ করছি তার গাঢ়ত্ব বেশি, সে যেখানে ছড়িয়ে পড়ছে তার গাঢ়ত্ব কম বা গাঢ়ত্ব নেই, জিরো। জল, সাধারণ জল নিয়েছে, সেখানে তার গাঢ়ত্ব নেই। এই যে আলতা ফেললাম, গাঢ়ত্ব জিরো। এখন আমি যদি যেটা যোগ করছি সেটা যদি দ্রাব বলি, তাহলে এখানে দ্রাবের কোণাটা দ্রবণে ছড়িয়ে পড়ছে সমান ঘনত্ব বিশিষ্ট করার জন্য। এখানে কোনো ব্যারিয়ার নেই, ওপেন একদম, সেটা দ্রাবও যেতে পারছে, দ্রাবকও যেতে পারছে। অর্থাৎ আমি বলছি ওই যে আলতার ফোঁটাটা জলে ফেলা হয়েছে, তাতে দ্রাবকটা অর্থাৎ জল, সেটাও যেমন আলতার ফোঁটার কাছে যাচ্ছে, আবার আলতার ফোঁটাতে যে কণা ছিল, রঙের যে রঞ্জক কণা, সেটাও কিন্তু সারা জলের মধ্যে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ এই ব্যাপন প্রক্রিয়ায় দ্রাব এবং দ্রাবক সেটা কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এই ব্যাপন প্রক্রিয়াটায় কি হচ্ছে না, এটাকে একমুখী সবসময়, ব্যাপন প্রক্রিয়াটা একমুখী কেন না, সবসময় বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে সে যাবেই, কোনোভাবেই সেটাকে আটকানো যাবে না। এটা কিন্তু খুব একদম স্বতঃস্ফূর্ত একটা প্রসেস। সেই স্বতঃস্ফূর্ত প্রসেসটা যদি অভিকর্ষর বিরুদ্ধেও কাজ করে, মনে করো একটা হালকা গ্যাস আর একটা ভারী গ্যাস, এই ভারী গ্যাসটাকে নিচে রেখেছি, কার্বন ডাইঅক্সাইড, হালকা গ্যাস হাইড্রোজেনটাকে ওপরে রেখেছি, দুটো চেম্বারের মধ্যে আছে, সেই চেম্বার দুটোর মুখগুলোকে জোড়া করে ঢাকনাগুলো সরিয়ে দেওয়া হলো। তাহলে নিচেতে ভারী গ্যাসটা আছে, ওপরেতে হালকা গ্যাসটা আছে। স্বভাবতই আমাদের অভিকর্ষণ নিয়ম অনুযায়ী ভারীটা নিচের দিকেই থাকবে, হালকাটা ওপর দিকে চলে যাবে, হাইড্রোজেন গ্যাস। কিন্তু সেটা হচ্ছে না। দেখা যাবে এখান থেকে ভারী কার্বন ডাইঅক্সাইড গ্যাস উপরে হাইড্রোজেন গ্যাসের সঙ্গে মিশছে, হালকা হাইড্রোজেন গ্যাস নিচে ভারী কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিশছে। তাহলে অভিকর্ষের বিরুদ্ধে ব্যাপন প্রক্রিয়াটা কিন্তু কাজ করছে। এবার এই রকম গাঢ়ত্ব সমান করার আর একটা প্রসেস আমরা দেখি। এই ব্যাপনের ব্যাপারটা আমরা ক্লাস 11-এ দেখেছি, গ্যাসের চ্যাপ্টারেতে ব্যাপন ছিল, সেখানে গ্রাহামসের ব্যাপন ল ছিল, যেটা কিনা ব্যাপনের হার
তার গাঢ়ত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার আমরা দেখি অভিস্রবণ। অভিস্রবণ বিষয়টাকে জানার আগে আমরা একটা পরীক্ষা দিই। সেইটা ধরো একটা ইউব আকৃতির টিউব নিয়েছি, অসমোসিসটা বলছি। এবার এটা খোলা মুখ, এটাও খোলা মুখ। এইখানে একটা অর্ধভেদ্য পর্দা দেওয়া আছে, অর্ধভেদ্য পর্দা, দ্যাট ইজ সেমি পারমিয়েবল মেমব্রেন। অর্ধভেদ্য পর্দার কাজটা কি না, অর্ধভেদ্য পর্দার কাজটা হচ্ছে সে দ্রাবের অণুগুলোকে যেতে দেবে না, শুধুমাত্র দ্রাবকের অণুগুলো তার মধ্যে দিয়ে পাস করতে পারে। অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় যেমন দ্রাবক দুটোই মুভ করতে পারছিল, এখানে কিন্তু শুধু মুভ করতে পারবে দ্রাবকের কণাগুলো। এইখানটা ধরো আমি চিনির জল নিয়েছি, এইখানটায় রয়েছে, এই পর্যন্ত রয়েছে। এখানটায় ধরা যাক শুধু জল আছে। চিনির জল যে এর গাঢ়ত্ব বেশি, খানিকক্ষণ রেখে দেওয়ার পর দেখা যাবে যে অভিকর্ষের, এমনিতে জল তো সমতলে থাকতে যায়, দুটো এখানে সংযুক্ত আছে, সংযুক্ত থাকলে দুটো হাত ইউয়ের যে দুটো হাত, সেই ইউয়ের দুটো হাত কিন্তু লেভেল সমান থাকবে। এবার যখনই অভিস্রবণ শুরু হচ্ছে, অভিকর্ষকে উপেক্ষা করে এই পর্যন্ত ধরো এই পর্যন্ত চলে এসে এটা খানিকটা নেমে গেল, আর একটু নামবে, থেমে গেল, মানে যাওয়ার তো থেমে গেল। তো এই যে প্রসেসটা ঘটলো, এই ঘটনাটাকে আমরা বলছি অভিস্রবণ। এখন এই অভিস্রবণ যেটা ঘটলো তার মধ্যে ব্যাপনের পার্থক্যটা কি? আচ্ছা, ব্যাপনের আর অভিস্রবণের মধ্যে আমি যদি তুলনা করি, সাদৃশ্যটা কি? সাদৃশ্য একটাই, যে বেশি ঘনত্ব আর কম ঘনত্বের মধ্যে সবসময় একটা জিনিস মুভ করবে, সেটা দ্রাবক যাই মুভ করুক না কেন বা উভয়ই মুভ করুক না কেন, দুটো ক্ষেত্রেই দুজনের গাঢ়ত্ব সমান করতে চায়, এইটা হচ্ছে বিষয়। কিন্তু দুজনের মধ্যে তফাৎ আছে অনেক বেশি। এক নম্বর হচ্ছে এই অভিস্রবণ প্রসেসটা শুধুমাত্র তরলের ক্ষেত্রেই ঘটে, মানে তার দ্রবণ দ্রাবক এদের মধ্যে ঘটে। কিন্তু ব্যাপনটা কী হবে, গ্যাসের ক্ষেত্রেও ঘটে, আবার তরলের ক্ষেত্রেও ঘটে। দু নম্বর বলা যেতে পারে, অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, ব্যাপনে কিন্তু অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয় না। অভিস্রবণকে আমরা চাপ দিয়ে কিন্তু উভয়মুখী করতে পারি, অর্থাৎ উল্টো দিকে। এখানে যেমন, সেটা আমরা আসবো পরে দেখব, তাকে রিভার্স অসমোসিস বলে। আরও এই দিক থেকে আমি এই দিকে পাঠিয়ে দেবো দ্রাবককে, এ তো স্বতঃস্ফূর্তভাবে দিকে আসতে চায়, কিন্তু এইখানে যদি চাপ প্রয়োগ করি বেশি করে, এই দিক থেকে দ্রাবকের কণাগুলো এই দিকে চলে আসতে পারে। অর্থাৎ এটাকে যে মুখে যাচ্ছে তার উল্টো দিকে মুখ করে আমরা পাঠাতে পারি, তো রিভার্স করতে পারি। কিন্তু ব্যাপনের সময় কখনোই সেটা রিভার্স হবে না, কখনোই আমরা সেটাকে বিপরীত দিকে চালনা করতে পারবো না। অভিস্রবণকে আমরা কিন্তু থামিয়েও দিতে পারি একইভাবে, কিন্তু ব্যাপনকে থামাতে পারবো না, ওটা একটা স্বতঃস্ফূর্ত প্রসেস। মোটামুটি এইগুলো আমরা অভিস্রবণ আর ব্যাপনের মধ্যে বলতে পারি। তারপরে আমরা দেখি যে অভিস্রবণের কতকগুলো আমরা ব্যবহারিক জিনিস আমরা অনেক সময় দেখি। দেখো, ছোলা দেখবে, ছোলা বাড়িতে ভিজানো হয়, কাঁচা ছোলা। তা কাঁচা ছোলা বাড়িতে ভেজালে কি হয়, দেখুন সেটা সকালবেলা রাত্রে ভেজানো হলো, দেখা যাবে সেগুলো সকালবেলা বড় বড় হয়ে গেছে। আর যে ওপরের যে ত্বকটা ছিল সেটা কুঞ্চিত ছিল, কুঁচকানো ছিল, সেটা সমান হয়ে গেছে, কুঞ্চন ভাবটা কেটে গেছে, তার বড় হয়েছে। কেন বড় হয়েছে না, ওখানে
জলটা ওর মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে ওটাকে ফুলিয়ে দিয়েছে। কেন? ওই যে ওপরে ধরো কোনো একটা ঠিক মানে খোসাটা, ওই যে প্রত্যেকটা ছোলার যে খোসা, ওটা কিন্তু অর্ধভেদ্য পর্দা হিসেবে এখানে কাজ করেছে। এবার কিশমিশকে যদি জলে ডুবিয়ে রাখি, তাহলে দেখা যাবে কিশমিশটা কিন্তু ফুলে গেছে। কিশমিশটা কিন্তু চুপসানো থাকে। অপরদিকে আঙুর বা ওই ফুলে যাওয়া কিশমিশটাকে যদি আমি নুন জলে একটু ডুবিয়ে রাখি, গাঢ় দ্রবণ নুন জলে, সেখানে দেখা যাবে কিশমিশটা আবার চুপসে গেছে। তার মানে এখানে হচ্ছে কি, এই যে যখন জলটা কিশমিশের মধ্যে প্রবেশ করলো, তখন বলবো আমরা এন্ডো অসমোসিস, অর্থাৎ হচ্ছে অন্ত অভিস্রবণ। এন্ডো অসমোসিস বা অন্ত অভিস্রবণ। আর যখন ওই কিশমিশ থেকে জলটা বাইরে বেরিয়ে এলো, তাকে বলবো বহির অভিস্রবণ বা এক্সো অসমোসিস। এখন আমাদের এই কেমিস্ট্রিতে, এটা তো জানি বায়োলজির ব্যাপার, অসমোসিস ফসমোসিস সব ঘটে, কিন্তু রসায়নে মানে আমরা দেখো, এই যে ব্যাপারটা বলি যে জীববিদ্যায় এই অভিস্রবণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের শরীরের খাদ্যগুলোকে রক্ত থেকে কোষের মধ্যে পৌঁছানো বা কোষ থেকে বিভিন্ন পদার্থকে রক্তে মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু সেই বিষয়টাকে আমরা পড়ব যে কেন তারা মেশে, কখনো কখনো তারা মিশছে, বা স্যালাইন যে জল, যখন দেখো মানুষের অসুস্থ হলে যে স্যালাইন দেয়, সেই স্যালাইনের তাতে 0.9% NaCl থাকে আর ডেক্সট্রোজ থাকে, অবশ্যই গ্লুকোজ থাকে, দিয়ে তার গাঢ়ত্বকে 0.9% এরকম। 0.9% কেন নেওয়া হয় NaCl এর দ্রবণ? সেটা কারণটা কি? এর বেশি হলে অসুবিধে মানুষের পক্ষে, এর কম হলেও অসুবিধে। এগুলোর কারণটা কি? তার আগে এবার আমরা এই কেমিস্ট্রির ক্ষেত্রে এই অভিস্রবণ, চাপ অভিস্রবণ, এইটা একটুখানি দেখি। তো এখন ধরো এইটাই ব্যাপারটা রয়েছে। এখানে একটা আমরা দ্রবণ নিয়েছি, এই দ্রবণটা এই দিকটায় বাম দিকের হাতটায় রয়েছে, আর শুধু বিশুদ্ধ জলের দ্রবণ নিয়েছি, বিশুদ্ধ জলটা ডান দিকের হাতটায় রয়েছে। এখন ন্যাচারালি এটা একটা লঘু দ্রবণ নেওয়া হয়েছে, যেটা লঘু দ্রবণটা কারণ আমরা যে ওই যে তত্ত্বগুলো এটা থাকবে, শর্তগুলো না, এটা একটা তোমার কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য লঘু দ্রবণ, তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের লঘু দ্রবণকে নেওয়া হচ্ছে। এখন এটা ন্যাচারালি কী হবে, এখান থেকে দ্রাবকগুলো যেতে থাকবে এদিকে, এই হাতটা উঠে পড়বে। এখন এক্ষেত্রে যদি আমরা এর ওপর চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করলে দেখা যাবে কি অভিস্রবণের যে রেট সেটা কমে যাচ্ছে। তাহলে এরকম করে চাপটাকে আরও বাড়ানো হচ্ছে, অভিস্রবণের রেট কমে যাচ্ছে, চাপটাকে আরও বাড়ানো হচ্ছে, অভিস্রবণের রেট কমে যাচ্ছে। এরম করতে করতে ঠিক মিনিমাম যে চাপের জন্য অভিস্রবণটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেই চাপটাকে বলে অভিস্রবণ চাপ। তাহলে কি বললাম, যে এখানের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে, তার অভিস্রবণটা কমছে, চাপ প্রয়োগ করা হচ্ছে, অভিস্রবণ কমছে। এরম করে অভিস্রবণ কমতে কমতে একটা মিনিমাম জায়গায় চাপটা গেলে তখন দেখা যাবে যে অভিস্রবণটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এই মিনিমাম চাপটাকে বলা হচ্ছে অভিস্রবণ চাপ। তার মানে এখন দেখা গেছে কি অভিস্রবণ চাপ তখনই বন্ধ হয়ে যায়, এই অভিস্রবণটা তখনই বন্ধ হয়ে যায় যদি এইখানকার গাঢ়ত্ব আর এই দিককার গাঢ়ত্ব দুটো সমান হয়ে যায়। এখানে গাঢ়ত্ব মানে কি দিয়ে বুঝবো,
আমরা মোল সংখ্যা দিয়ে বুঝবো, মোলস পার লিটার দুটো যদি সমান হয়ে যায়। এটাও আমরা দেখবো এটা একটা কোয়ালিটেটিভ প্রপার্টি, ইট ডিপেন্ডস অন দ্য অনলি নাম্বার অফ মোলস, নট অন দ্য নেচার অফ সলিউট ডিজলভ ইন দ্য সলিউশন। এটা কোন সলিউটটা সলিউশনে ডিজলভ আছে তার উপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র যে কোনো সলিউটের সঙ্গে যে কোনো সলিউট এখানে অভিস্রবণ বন্ধ হতে পারে যদি তাদের তোমার মূল সংখ্যাটা একই থাকে, অর্থাৎ দ্রবীভূত মূল সংখ্যাটা বা গাঢ়ত্ব যদি একই থাকে। এই অবস্থায় যদি দুটো পাশাপাশি দ্রবণ অর্ধবেদ্য পর্দা দ্বারা আলাদা করা থাকে এবং তাদের গাঢ়ত্ব যদি সমান হয়, মানে এদের গাঢ়ত্বের তারতম্যের জন্য তিনটে কেস হতে পারে। একটা হচ্ছে গাঢ়ত্ব সমান, তাহলে দ্রবণগুলোকে আমরা বলবো আইসোটনিক। যদি দেখা গেল বাম দিকেরটার গাঢ়ত্ব কম, ডান দিকেরটার গাঢ়ত্ব বেশি, তাহলে এর গাঢ়ত্ব যদি কম হয় ডান দিকের গাঢ়ত্ব বেশি, তাহলে কী হবে না, বাম দিক থেকে দ্রাবকের কণাগুলো ডান দিকে যাবে। কতক্ষণ নামে যাবে না, যতক্ষণ না দুজনের গাঢ়ত্ব সমান হচ্ছে। এই অবস্থায় যদি আমি বাম দিকটা ধরি, বাম দিকে তো মানে গাঢ়ত্ব কম, তাহলে ওইটাকে বলছি হাইপোটনিক, যদি গাঢ়ত্ব যদি কম হয়। যার গাঢ়ত্ব কম তাকে বলবো হাইপোটনিক ইন রিলেটিভ টু দ্য হাইপারটনিক, অর্থাৎ ডান দিকের তুলনায় বাম দিকেরটার গাঢ়ত্ব কম। ডান দিকের তুলনায় যেদিকে দ্রাবক কণাগুলো যাচ্ছে তার গাঢ়ত্ব বেশি, তাই যাচ্ছে, তাহলে ওই ডান দিকের তুলনায় বাম দিকেরটাকে বলছি হাইপোটনিক। আর যার গাঢ়ত্ব বেশি তুলনামূলক, এটা গাঢ়ত্ব তুলনামূলক কথাটা দাও, তুলনামূলক কম, গাঢ়ত্ব তুলনামূলক বেশি, তাকে বলছি হাইপারটনিক দ্রবণ। এটা আইসোটনিক দ্রবণ, যদি গাঢ়ত্ব সমান হয় তাহলে কোনো দিকেই দ্রাবক কণা যাচ্ছে না। যদি হাইপোটনিক মানে হচ্ছে যেদিক থেকে অন্য দিকে যাবে সেইটা হচ্ছে হাইপোটনিক, আর হাইপারটনিক হচ্ছে যে দিকে যাবে, যেদিক থেকে যাবে সেটা হচ্ছে হাইপোটনিক, যেদিকে যাবে সেটা হচ্ছে হাইপারটনিক। এখন এমনি আমাদের যেটা দেখা গেছে কি, রক্তের যেটা 0.9% NaCl এর সঙ্গে NaCl এর যে এই গাঢ়ত্ব যদি জলের থাকে, NaCl 0.9% NaCl, তার মানে তোমার ধরো 100 গ্রাম জলে 0.9 গ্রাম NaCl থাকছে 100 গ্রাম জলে। এই রকম যদি গাঢ়ত্ব থাকে সেটা রক্তের গাঢ়ত্বের সঙ্গে সমান। রক্তের গাঢ়ত্বের সঙ্গে মানে যে লোহিত কণিকার ভিতরে যে সেটাও তো একটা ফ্লুইড আছে, তার সঙ্গে সমান। তাই রক্তের গাঢ়ত্ব মানে তাই রক্তের যে গাঢ়ত্ব সেটাই লোহিত কণিকার ভিতরের গাঢ়ত্ব। তাই রক্তের গাঢ়ত্বের সঙ্গে দেখা যায় এইটা সমান। তাই রক্তের গাঢ়ত্বের সঙ্গে এই গাঢ়ত্বটাকে বলছি আমরা আইসোটনিক। এখন যদি কোনো আরবিসিকে যদি দেখা গেল যে এইটার থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে, ধরো 1.5 NaCl, এতে একটা আরবিসি যোগ করা হয়েছে, আরবিসিকে রাখা হয়েছে, তখন দেখা যাবে এই বাইরের গাঢ়ত্ব বেশি বলে তখন কী হবে না, আরবিসি থেকে জলটা চলে আসবে বাইরেতে, অর্থাৎ তখন আরবিসিটা শ্রিঙ্কেজ হবে, মানে কুঁচকে যাবে। আর যদি এরকম আরবিসিটাকে যদি রাখা হয় ধরো 0.5% NaCl দ্রবণে, তাহলে তখন হচ্ছে কি এই NaCl এই দ্রবণটা হচ্ছে হাইপোটনিক উইথ রেসপেক্ট টু দ্য আরবিসি, আর এখানে ছিল 1.5 ছিল হাইপারটনিক উইথ রেসপেক্ট টু দ্য আরবিসি। তাহলে এটা হাইপোটনিক হওয়ার জন্যে কী হবে না, এইখান থেকে আচ্ছা দাও 1 মিনিট, হ্যাঁ এটা তো শ্রিঙ্কেজ হলো। আচ্ছা এইটা হাইপোটনিক হওয়ার জন্যে এইখান থেকে তখন দ্রাবক কণাগুলো এই দিকে চলে যাবে, ফলে আরবিসিটা বড় হতে থাকবে, একসময় সেটা বাস্ট করবে, ফেটে যাবে।
তা এই অসুবিধা দূর করার জন্য যাতে এরকম পেশেন্টের কোনো অসুবিধা না হয় সেই জন্যে 0.9% NaCl সলিউশন ব্যবহার করে তোমার যে স্যালাইনটা দেওয়া হয়, ওটাতে তোমরা স্যালাইনের বোতলে একটু খেয়াল করে দেখবে ওইটা থাকে, এদিক থেকে তখন এই দিকে যাচ্ছে জলটা শ্রিঙ্কেজ। তো এখন এই যে অভিস্রবণের ব্যাপারটা আমরা পড়ছি, এই অভিস্রবণটা দুটো সূত্রের ওপর নির্ভর করে। সেই দুটো সূত্রকে ভ্যান টাপের সূত্র বলে করা হয়। সেই সূত্রগুলো আমরা এবার আলোচনা করব। তাহলে অভিস্রবণ ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এইখানে আর একটা জিনিস আমি বলে দিই ওই ভ্যান টাপে যাওয়ার আগে। এখন যদি ওই যে বলছিলাম না আরও প্রসেস রিভার্স অসমোসিস, তো এখানে যদি করা হলো কি না এর ওপর চাপ যে মানে ঠিক যে অভিস্রবণ চাপটা কি বলেছি, অভিস্রবণ চাপটা হচ্ছে দ্য মিনিমাম চাপ রিকোয়ার্ড টু স্টপ জাস্ট দ্য অসমোসিস, দ্য মিনিমাম প্রেসার, এক্সটার্নাল প্রেসার, অ্যাকচুয়ালি বাইরে থেকে চাপ দেওয়া হবে, মিনিমাম এক্সটার্নাল প্রেসার রিকোয়ার্ড টু স্টপ জাস্ট দ্য অসমোসিস। তো এখন তার থেকে যদি বেশি প্রেসার আমরা এখানে অ্যাপ্লাই করি, অসমোটিক যে প্রেসার তার থেকে যদি বেশি প্রেসার অ্যাপ্লাই করি, তখন কী হবে না দ্রাবক কণাগুলো এই দ্রবণ থেকে, এটা তো দ্রবণ ছিল, এটা তো দ্রবণ বলেছি আমি, এটা দ্রবণ, সেই দ্রবণ থেকে দ্রাবক কণাগুলো, এটা ছিল দ্রাবক, এখন দ্রবণ থেকে দ্রাবক কণাগুলো এইদিকে চলে যাবে, ঠিক আছে। তার মানে এই দিকে ঠিক হয়ে যাচ্ছে, এদিকের গাঢ়ত্ব আরও বাড়ছে, এদিকটাকে জোর করে ওকে দ্রাবকগুলোকে পাঠানো হচ্ছে। এই যে আরও প্রসেসে জল ফিল্টার করা হয় সেখানে কিন্তু এই পদ্ধতিও নেওয়া হয়, এই পদ্ধতিই নেওয়া হয়। আরও লেখা আছে, আরও মিনস রিভার্স অসমোসিস। এই আরও সিস্টেমে জলকে শোধন করে দেখবে। আর একটা করে কি, সমুদ্রের জল থেকে লবণ, খাদ্য লবণ, সেই সমুদ্রের জল থেকে খাদ্য লবণকে নিষ্কাশন করে। কি করে না এইখানটায় ধরো সমুদ্রের জলটা নেওয়া হয়েছে এদিকে, তাতে লবণ আছে, গাঢ়ত্ব বেশি, আর এই এদিকটায় আছে তোমার দ্রাবক জল আছে। এবার এইখান থেকে চাপ প্রয়োগ করছে, তাহলে দ্রাবক জলটা ওদিকে চলে যাচ্ছে, এদিকে নুনগুলো পড়ে থাকছে, সেই নুনগুলোকে কালেক্ট করছে। এইরকম করে সমুদ্রের জল থেকে নুনকে আলাদা করা হয়। এটা হচ্ছে রিভার্স অসমোসিস, বিপরীত অভিস্রবণ, এটাকে বলে বাংলায় বিপরীত অভিস্রবণ। এবার আমরা অভিস্রবণের লয়ের দিকে চলে যাই। লজ অফ অসমোসিস। First law. There are two laws. First law, যদি টেম্পারেচার বলতে এখানে অ্যাবসোলিউট টেম্পারেচারকে ধরা হয়, অর্থাৎ কেলভিন স্কেলে, যদি দ্রবণের টেম্পারেচার মানে দ্রবণ দ্রাবক ওই টেম্পারেচার যদি স্থির থাকে, তাহলে কোনো কঠিন তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী দ্রাবের লঘু দ্রবণের কী হবে না অভিস্রবণ চাপ তার গাঢ়ত্বের সমানুপাতিক। যখন কি হচ্ছে না এটা টি স্থির, অর্থাৎ অভিস্রবণ চাপকে পাই দিয়ে বোঝানো হয়, পাই সমানুপাতিক গাঢ়ত্ব সি। সিটা গাঢ়ত্ব বলতে কিসে নেওয়া হচ্ছে, সি নেওয়া হচ্ছে গ্রাম মোল পার লিটার, মোল পার লিটার। 1 লিটারে কত মোল দ্রাব ওখানে দ্রবীভূত আছে, ঠিক আছে। এইটা 2 নম্বর, এটা ভ্যান টাপের সূত্র বলা হয় এইটা সূত্রগুলোকে। 2 নম্বর হচ্ছে when the concentration is constant then the osmotic pressure is directly proportional to the absolute temperature, অর্থাৎ গাঢ়ত্ব স্থির থাকলে
অভিস্রবণ চাপ তার পরম উষ্ণতার সমানুপাতিক হয়। এখন এটা হচ্ছে সিটা স্থির। তো যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা পাবো কি পাই সমানুপাতিক সিটি। এটাকে তুললে যে একটা কনস্ট্যান্ট পাই ইকুয়াল টু কে আর টি, আমি কে সিটি আমি দিলাম। এই কেটাকে দেখা গেছে বিভিন্ন পরীক্ষায় কে এর মান যে পাওয়া গেছে সেই মানটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর সমান। সর্বজনীন গ্যাস ধ্রুবক যে আর আমরা পাই গ্যাসের ক্ষেত্রে, এই সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর সঙ্গে সমান হয়। তাই এটাকে আমরা লিখি পাই ইকুয়াল টু সি আর টি। এইটা এখানে পাইটাকে যদি আমরা অ্যাটমসফিয়ার এককে ব্যবহার করি তখন আরটাকেও আমরা সেই রকম লিটার অ্যাটমসফিয়ার এককে ব্যবহার করব। লিটার অ্যাটমসফিয়ার সাধারণত অ্যাটমসফিয়ার এককে ব্যবহার করা হয় পাইটাকে, তাই আরটাকে ব্যবহার করা হবে লিটার অ্যাটমসফিয়ার এককে। লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর ভ্যালু আমরা জানা আছে, আর ইকুয়াল টু 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এইটা তো এখন একটা জিনিস দেখো, তাহলে এখন আর এর মানটা জানি, এখানে পায়ের মান জানলে সি এর মান জানলে টি এর মান বার করা যাবে, অর্থাৎ হচ্ছে তিনটে অজানা জিনিস থাকছে পাই, সি আর টি। তো সেখান থেকে আমরা কিন্তু বার করে ফেলতে পারবো যে কোনো অজানা জিনিসটাকে, তিনটি অজানা থাকছে। এবার এইখান থেকে আমরা দেখার চেষ্টা করি যে কি করে যে একটা দ্রাবের এর সাহায্যে দ্রাবের আমরা আণবিক ভরকে নির্ণয় করব। তার আগে আর একটা জিনিস দেখাবো যে এটা যে গ্যাসের যে অবস্থার সমীকরণের অনুরূপ, এইটা এই দুটো সমন্বয় সমীকরণ যে গ্যাসের অবস্থার সমীকরণের অনুরূপ, সেটা আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি আগে, তারপরে আমরা আণবিক ভরটা বের করব। তো এখন ধরো যে কোনো একটা দ্রবণে এন মোল ভি লিটার দ্রবণে কোনো একটা মানে দ্রবণের মধ্যে তার দ্রাবক থেকে আলাদা করা আছে, সেরকম দ্রবণের ভি লিটার আয়তনে এন মোল দ্রাব দ্রবীভূত আছে, এন মোল দ্রাব আছে। তাহলে সি কত হবে, তার সঙ্গে কনসেন্ট্রেশন কী হবে না মোল পার লিটার। তাহলে মোলকে মোল এন তাকে আমরা ভি দিয়ে ডিভাইড করব। ভিটা কিন্তু লিটারে, ভিটা হচ্ছে লিটারে। তাহলে এখানটা আমরা বসে দেবো, তাহলে পাই ইকাল টু এন বাই ভি আর টি। সি এর জায়গায় আমি বসালাম এন বাই ভি, দেয়ারফর পাই ভি ইকাল টু এন আর টি। এখানে পাইটা তো প্রেসার, ইট ইজ এক্সটার্নাল প্রেসার অ্যাপ্লাইড অন দ্য সলিউশন। তো সেই এক্সটার্নাল প্রেসার ইন্টু ভলিউম অফ দ্য solution, volume of the solution, n equal to number of moles dissolved in the solution, R equal to universal gas constant, and T is the absolute temperature. So this equation is resemble to the pi PV equal to nRT. ঠিক আছে, তা এটা গেল সার্বজনীন, তার মানে অবস্থার সমীকরণকে মেনে চলছে, সেই জন্যই গ্যাসে আর এর মানটা এখানে কে যেটা ছিল কনস্ট্যান্ট, সেটা আর তার মানটা আর এর সঙ্গে সমতুল হয়ে যায়। এখন আমরা এনটাকে জানি, এনটা থেকে আমরা এবার বের করব যে পরে যে আণবিক ভর বের করার জন্যে ক্যালকুলেশনটা করবো। পাই ভি ইকুয়াল টু এন, অর্থাৎ এখান থেকে সিটা বের করে সেখানটাও এনটা করা যায়। এন মানে কি, এন মানে ডব্লু বাই এম আর টি, মোল সংখ্যা ডব্লু বাই এম। তাহলে সেখানে এমটা হচ্ছে আণবিক ভর দ্রাবের, তাহলে এম ইকুয়াল টু ডব্লু আর টি বাই পাই ভি। তো এখান থেকে তোমাদের মান দিয়ে দেবে, যদি এম এর মানটা বের করতে যায় তাহলে এগুলোর মানগুলো তোমাদের দিয়ে দেবে, আর এর মানটা তো জানা আছে, সেখান থেকে আমরা এম এর মানটাকে পেয়ে যাব। এবার এখন এখানে দেখো তোমরা
যে এই যে এন পাই এর মানটা এন এর উপর ডিপেন্ড করছে। এনটা কি নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন দ্য সলিউশন, ইন দ্য নাম্বার অফ মোলস প্রেজেন্ট পার লিটার অফ দ্য সলিউশন। সো তাহলে এইটা এই যে এনটা কি হচ্ছে না এই মানে তার মানে এখানে দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করছে না, এটা কিসের ওপর নির্ভর করছে না, কত মোল এখানে দ্রাব দ্রবীভূত আছে তার উপর নির্ভর করছে। সেটা কি, সেটা ইউরিয়া না চিনি না গ্লুকোজ না কোনো প্রোটিন না ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এ বি সি ডি যাই দ্রবীভূত থাকে না কারণ তার কত মোল দ্রবীভূত আছে সেটার উপর ডিপেন্ড করছে। তাই এটা একটা পাই হলো একটা কলিগেটিভ প্রপার্টি, কলিগেটিভ। আচ্ছা নেক্সট আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো এখানে, যে এখানে আগের ক্ষেত্রে আমরা যেগুলো দেখেছি অর্থাৎ বিশেষত স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এদের ক্ষেত্রে যেটা দেখেছি সেখানে ওখানে মোলালিটি দ্রবণের গাঢ়ত্বকে মোলালিটি এককে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে দেখো নাম্বার অফ মোলস প্রেজেন্ট পার লিটার, সেটা মানে কি তার এককটা হচ্ছে গাঢ়ত্বের একক হচ্ছে মোলারিটি এককে। এখানে গাঢ়ত্ব হচ্ছে মোলারিটি একক, এটা মনে রাখতে হবে। এই পদ্ধতি ব্যবহার করে এই যে এমটা পাওয়া গেল, সেই এম এর ভ্যালু দিয়ে আমরা এখানে বিশেষ কিছু আমরা মানে বিজ্ঞানীরা কি করেছেন না আননোন কিছু প্রোটিন পলিমার এদের ওনারা মলিকুলার মাস নির্ণয় করেছেন। সেক্ষেত্রে ধরো ওই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন এগুলো কোনোভাবেই সেটা বিশেষত প্রোটিনের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন পদ্ধতিটা কোনোভাবেই সেখানে গ্রহণযোগ্য নয়, কারণ প্রোটিন উষ্ণতার পরিপ্রেক্ষিতে জমে শক্ত হয়ে যায়। আবার যদি সেটা হিমাঙ্কের অবনমন পদ্ধতি করা হয় তাহলে সেখানেও দেখা যাবে সেটা বসে গেছে, জমে গেছে। সেই জন্যে এই পদ্ধতিটা ওই ম্যাক্রোমলিকুলস অর্থাৎ বড় বড় অনুসমন্বিত যে যৌগগুলো রয়েছে বিশেষত প্রোটিন পলিমার এগুলো এদের আণবিক ভর নির্ণয় করার জন্য এই পদ্ধতি কিন্তু খুবই উল্লেখযোগ্যভাবে গ্রহণযোগ্য হয়। এসে এবার কিছু কয়েকটা অঙ্ক দেখি। প্রথম অঙ্কটা বলি, তাহলে সবগুলি আমরা এখানে করবো কি পাই, প্রথমে একটুখানি বলে দিই আমাদের এটা হচ্ছে তার মানে হচ্ছে পাই ইকুয়াল টু সিআরটি, এটা তো আমরা দেখেছি, সেখান থেকে সিটা বসাবো এন বাই ভি, এর ভ্যালুটা বের করতে পারি এখান থেকে একটা, এটা একটা গেল। আর 2 নম্বর যেটা আমরা সবসময় এখানে যেগুলো লক্ষ্য রাখতে হবে, যদি কোনো পার্সেন্টেজ দেয় মনে করো 10% দ্রবণ দিল, যদি স্পেসিফিক্যালি বলে না দেয় তোমাদের এটা ধরতে হবে গ্রাম অর্থাৎ W/V, তার মানে 10% দ্রবণ মানে 10 গ্রাম কিসে আছে 100 ml দ্রবণে দ্রবীভূত আছে, 10 গ্রাম দ্রাব আছে 100 ml দ্রবণে দ্রবীভূত আছে, এটা ধরতে হবে। এটা গ্রাম বা এটা আমরা যদি গ্রামও ধরি তখন সেটা মোল হয়ে যাবে, আমরা জলের ক্ষেত্রে সেটা কিন্তু ml হয়। আর যদি না তোমাদের এখানে স্পেসিফিক্যালি বলে দেয় তার ডেনসিটি বা ইত্যাদি ইত্যাদি এগুলো বলে যদি না দেয় তাহলে এটাকে সবসময় ধরে আমাদের এগোতে হবে। তো সেই হিসেবে প্রথম অঙ্কটা আমি একটা বলি যে 273 ডিগ্রি কেলভিন উষ্ণতায় মনে করো 273 কেলভিন উষ্ণতায় 5% ইউরিয়া দ্রবণের অভিস্রবণ চাপ নির্ণয় করো। এখানে আর এর মানটা কখনো দিয়েও দিতে পারে নাও দিতে পারে, কিন্তু আর এর মানটা তোমাদের ধরে নিতে হবে যদি না স্পেসিফিক্যালি আরটাকে বের করতে বলে। যদি অঙ্কে তোমাদের সর্বজনীন গ্যাস বিভাগের মান বের করতে বলে তাহলে কিন্তু আর এর মানটা তখন ধরলে হবে না, তখন তোমাদের প্রবলেম থেকে আর এর মানটা বের করতে হবে। আর এখানে আর এর মানটা এখান থেকে ধরে নিতে হবে। তো সলিউশন কি আমরা জানি পাই ইকুয়াল টু সিআরটি। এখন সিটাকে নিয়ে সমস্যা, এটা কি যে 5%, তার মানে 5 গ্রাম ইউরিয়া আছে 100 ml দ্রবণে, 100 ml মানে কি 0.1 লিটার। আচ্ছা 5 গ্রাম মানে কত মোল হচ্ছে 5/, আচ্ছা ইউরিয়ার আণবিক ভর হচ্ছে 60, 5/60 এরকমই থাক, এটা পরে আমরা দেখে নেবো এত মোল।
অতএব পাই ইকুয়াল টু এখানে n বাই ভি আর টি, দেয়ারফর পাই ইকুয়াল টু n হচ্ছে 5/60, ভি হলো 0.1 ইন্টু 0.082 ইন্টু 273, দেয়ারফর এটা 5 ডিভাইডেড বাই 5 ইন্টু সবগুলো করে দিই 0.082 ইন্টু 273 বাই 0.1 ইন্টু 60। তো এটা আমরা ক্যালকুলেটারে করতে পারি 0.5 ইন্টু 0.082 ইন্টু 273 ইকুয়ালস টু এত ডিভাইডেড বাই 0.1 এত ডিভাইডেড বাই 60, 18.65 আমরা পাচ্ছি। খুব বেশি অঙ্ক। নেক্সট আমরা আর একটা অঙ্ক করব। সাতাশ ডিগ্রি একটা ভাবি, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মনে করো 2 নম্বর অঙ্ক। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সুক্রোজ, কোনো সুক্রোজ দ্রবণের অভিস্রবণ চাপ 5.7 অ্যাটমসফিয়ার, দ্রবণের কারত্ব নির্ণয় করো। এটা সরাসরি গাঢ়ত্ব বলে যায়, অর্থাৎ সি। যদি আয়তনটা বলে দিত যে হয়তো বললো এই দ্রবণের 250 ml কত গ্রাম সুক্রোজ আছে, এখানে যদি বলি আচ্ছা এটাকে একটু পাল্টে দিই, অভিস্রবণ চাপ এত অ্যাটমসফিয়ার, 250 ml এই দ্রবণে কত গ্রাম সুক্রোজ আছে, এটা কিছু পাল্টে দিই। 250 ml সেমিটি এই দ্রবণে কত গ্রাম সুক্রোজ আছে। এখানে সলিউশন আমরা যেটা করতে পারি, এখানে টেম্পারেচার টি ইকুয়াল টু 273 প্লাস 27 ইকুয়াল টু 300 K। আচ্ছা এখানে পাই ইকুয়াল টু 5.7 এটিনে আমরা এটা জেনে গেছি সুক্রোজ দ্রবণের, সুক্রোজ যেহেতু বলেছে তাহলে এম অফ C6 C12 H22 ও 11 ইকুয়াল টু দেখা যাবে 342 হচ্ছে গ্রাম পার মোল, এটা বের করে নিতে হবে। আর এখানে ভিটা হচ্ছে তোমার গ্রাম পার মোল, আমি করেছি কত গ্রাম সুক্রোজ আছে। দেখবে 250 ml সেমিকিউব ইকুয়াল টু 1/4 লিটার, 0.25 লিটার, 0.25 লিটার। দেয়ারফর আমরা বলি কি পাই ইকুয়াল টু CRT। এখন সিটাকে আমাকে বার করতে হবে, ডব্লিউটাকে বার করতে হবে কী আছে, তাই তো? পাই ইকুয়াল টু N/V/RT। দেয়ারফর পাই ইকুয়াল টু N মানে তোমার হচ্ছে W/M/V/RT। দেয়ারফর W ইকুয়াল টু পাই MV/RT। ঠিক আছে, এখন পাই এর মান হচ্ছে 5.7, এম এর মানটা হচ্ছে 342, ভিটা হচ্ছে লিটারে করবো 0.25, আরটা হচ্ছে 0.082, 300। এটা দেখি কত গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে, বুঝে গেল। I ইকুয়াল টু CRT N/V, এনটা হচ্ছে এম এর জায়গায় আমি বসি W/M,
ডাব্লুটা ওপরে, এমটা নিচে এলো, এখানে ডাব্লু ইকাল টু পাই এম ভি ডিভাইড বাই আর টি। তো আমরা দেখছি 5.7 ইন্টু 342 0.25 divided by 0.082 equals to এত divided by 300 equals to 79.25 গ্রাম ওখানে সুক্রোজ দ্রবীভূত ছিল। এটা আচ্ছা, নেক্সট আর একটা অঙ্ক দেখি, নাম্বার 3। দুশো সেমিকিউব কোনো প্রোটিনের দ্রবণে 1.26 গ্রাম প্রোটিন দ্রবীভূত ছিল, দ্রবীভূত আছে। দ্রবীভূত আছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। দ্রবণটির অবিশ্রাবণ চাপ 2.57 10 to the power -3 বার। তার প্রোটিনের আণবিক ভর নির্ণয় করতে হবে, প্রোটিনের আণবিক ভর নির্ণয় করা হবে। সলিউশন এখানে যেটা পাইটা দেওয়া আছে দেখো 2.57 ইন্টু 10 to the power -3 বার, কারণ এই বারটাকে আমরা অ্যাটমসফিয়ারে করতে হবে। তো এখানে 1 বার অ্যাকচুয়ালি হচ্ছে 1.013 বার ইকুয়াল টু 1 অ্যাটমসফিয়ার। এইটা তাহলে বারকে আমি যদি অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে চাই তাহলে এটাকে 2.5 ইন্টু 10 to the power -3 ডিভাইড বাই 1.013 একটা অ্যাটমসফিয়ার হবে, এটা পাওয়া যাবে। নেক্সট আমাদের হচ্ছে যে এত গ্রাম প্রোটিন দ্রবীভূত আছে 200 সেমিকিউব কোনো দ্রবণে। তাহলে এখান থেকে আমরা পাবো কি পাই ইকাল টু সি আর টি বা এন, পাই ভি ইকাল টু এন আর টি, এটা আমি সরাসরি লিখলাম। এন ভি পাই ভি ইকাল টু ডব্লিউ বাই এম আর টি, অর্থাৎ এম ইকাল টু ডব্লিউ আর টি বাই পাই ভি। আর ডব্লিউ মানটা কত 1.26, আর এর মানটা 0.082, আর টি এর মানটা হচ্ছে 300, পাই হচ্ছে 2.5 ইন্টু 10 to the power -3, উপরে চলে গেল 1.013, এটা পাই। ভি হচ্ছে 0.2 লিটার, ভি এর মানটা 200 সেমিকিউব দেওয়া আছে, তাহলে লিটারে করে 0.2 লিটার। এইবার এটাকে আমি ক্যালকুলেটরে করতে হবে। প্রোটিন মানে এর আণবিক ভর একটা বড় সংখ্যায় আসবে, 1.26 ইন্টু 0.082 ইন্টু 300 ইন্টু 1.013 ডিভাইডেড বাই 2.5 এক্সপোনেনশিয়াল -3 ইকুয়াল টু আচ্ছা এটা ডিভাইডেড বাই 0.2, 62797.9, 62798 ধরেন, এটা হচ্ছে অলমোস্ট
62798, তাহলে এইটা হচ্ছে প্রোটিনটার আণবিক ভর। মানে এগুলো প্রোটিন, এগুলোর আণবিক ভর অনেক বেশি বেশি করে হয়, তাই এগুলোর ক্ষেত্রে এইগুলোর আণবিক ভর বের করার জন্য এই পদ্ধতিটা সবথেকে ভালো পদ্ধতি। পরের অঙ্কে যাই। খুব সোজা অঙ্ক, কিন্তু বিষয়টা জানার জন্য এটা বলে দিচ্ছি। মনে করো 4% একটি সুক্রোজ দ্রবণের সঙ্গে 3% একটি অজানা দ্রাবের দ্রবণ সমভিসারক অর্থাৎ আইসোটনিক হলে অজানা দ্রাবের আণবিক ভর কত? আচ্ছা, এখন দেখো, যদি সমভিসারক হয় অর্থাৎ আইসোটনিক হয়, তাহলে দুটো দ্রবণেরই কিন্তু গাঢ়ত্ব সমান হতে হবে, তবেই সেটা সমভিসারক হবে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে এখানে 4% সুক্রোজের দ্রবণ, 4% সুক্রোজ দ্রবণের গাঢ়ত্ব সমান, এটা ধরো হচ্ছে 4, যদি 4 গ্রাম আছে ধরছি আমি, বাই 342, মানে 4% সুক্রোজ দ্রবণের এটা যদি 100 ml এর গাঢ়ত্ব, তাহলে 100 ml এর গাঢ়ত্ব হচ্ছে 4 গ্রাম আছে, তো 342 হচ্ছে সুক্রোজের আণবিক ভর, C12H22O11, এটা হচ্ছে 342 গ্রাম পার মোল। তেমনি 3% এই অজানা দ্রবণের 100 ml এর গাঢ়ত্ব সমান 3/m, দ্যাট ইজ m হচ্ছে ওর আণবিক ভর, m হচ্ছে আণবিক ভর। এখন এই দুটো সমান হয়ে যাবে, therefore 3/m is equal to 4/342, or m equal to 3 into 342 divided by 4, 3/24 কাটছে না, সুতরাং আমি ক্যালকুলেটরে করি। 3 into 342 divided by 4 equals to 257.5, 256.5, আচ্ছা, এটা হচ্ছে আণবিক ভর অজানা যে দ্রাব্যটা রয়েছিল তার আণবিক ভর। খুব সোজা অঙ্ক, কিন্তু তোমাকে জানার জন্য বললাম। আচ্ছা, আর একটা বলি, যদি দুটো দ্রবণকে, দুটো একই দ্রবণের দু ধরনের দ্রাব্য আছে, তারা পরস্পর বিক্রিয়া করবেন, এরকম দ্রাব্য দ্রবীভূত করা আছে, সেই দ্রবণের তোর অভিস্রবণ চাপ কত হবে। এখন এখানে যেহেতু অভিস্রবণ চাপটা, আমি এখানে অঙ্কটা লিখে নিই আগে, যে মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 5 নম্বর অঙ্ক, 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সি উষ্ণতায় 1.5% ইউরিয়া দ্রবণের দ্রবণের 100 ml এর সঙ্গে 3.42% সুক্রোজ দ্রবণের 40% সুক্রোজ দ্রবণের 100 ml মিশ্রিত করলে ওই দ্রবণের অভিস্রবণ চাপ কত হবে।
তো এখানে দেখো দুটো দ্রবণ, আমরা যেহেতু এটা কলিগেটিভ প্রপার্টি এই অভিস্রাবণ চাপ, তাই কি দ্রাব দ্রবীভূত আছে সেটা আমাদের বিবেচ্য নয়, কত মোল দ্রাব দ্রবীভূত আছে সেটাই বিবেচ্য। তাই এখানে মোট মোল সংখ্যাটা আমরা ধরে নেব। দেখো সলিউশন, এটা 100 ml করে মিশ্রিত করেছে বলছে, তাহলে 100 ml এর মধ্যে 1.5 গ্রাম আছে ইউরিয়া, তাহলে 100 ml অর্থাৎ মিশ্রণে ইউরিয়ার তোমার মোল সংখ্যা 1.5 গ্রাম আছে, এটা হচ্ছে 60 হচ্ছে আণবিক ভর, এটা রইল। আর মিশ্রণে সুক্রোজের মোল সংখ্যা 3.42 আছে, এটাকে 342 দিয়ে করা হবে। এটা তো বোঝা যাচ্ছে যে এটা দিয়ে 1 অর্থাৎ 0.01 হবে মোল। আর এটাকেও আমরা করে নিতে পারি 10, 15, 4, 15, 60, একটা লাভ হলো না, 40, 1/40 ইকুয়াল টু 0.25, এরকম একটা কিছু 0.25 হবে একটা মাত্র, 1/40, 0.025 অর্থাৎ 0.025। তাহলে অতএব মোট মোল সংখ্যা সমান 0.01 প্লাস 0.025, দ্যাট ইজ এটা হচ্ছে তোমার 0.035। তাহলে এবার পাই ইকুয়াল টু 0.035 ইন্টু এখানে সিটা হয়ে গেল এত মোল সংখ্যা। এটাতে আছে কত লিটারে, এটা 200 ml করা হয়েছে, তাহলে এটাকে 200 ml 0.2 দিয়ে ভাগ করব, কনসেন্ট্রেশন হলো। তাহলে এবার আর 0.082 ইন্টু 20 আছে, অর্থাৎ 293 ইকুয়ালস টু 0.035 ইন্টু 0.082 ইন্টু 293 equals to divided by 0.2 equals to 4.2 atmosphere। এইবার লাস্ট অঙ্ক করাবো, একটা একটু অন্য ধরনের অঙ্ক, সেইটা তোমাদের করতে হবে। যে বিষয়টা এরকম যে একটা লম্ববৃত্তাকার চোঙের মধ্যে, বিষয়টা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙের মধ্যে একটা রকম দ্রবণ রাখা আছে, সেই দ্রবণটা সেই লম্ববৃত্তাকার চোঙের দুটো মুখ খোলা, লম্ববৃত্তাকার চোঙ, সেই একটা খোলার মধ্যে অর্ধভেদ্য পর্দা দেওয়া আছে, সেইটা জলের মধ্যে লম্বভাবে অবস্থান করা আছে, রেখে দেওয়া আছে। তো এখন তাহলে ওই লম্ববৃত্তাকার চোঙের মধ্যে দ্রবণের উচ্চতাটা কত হবে সেটা বের করতে হবে। সেই ধরনের একটা অঙ্ক, এবং অঙ্কটা একটু লিখি। 300 K উষ্ণতায় 0.01 M গাঢ়ত্বের সুক্রোজ দ্রবণের অভিস্রাবণ চাপ দিয়ে দিয়েছে 0.2463 অ্যাটমসফিয়ার। এটাকে কি করা হয়েছে না, এই দ্রবণটিকে কি করা হলো আমি বলে দিই। একটা লম্ববৃত্তাকার চোঙের একটি 1 সেমি স্কয়ার সমপ্রস্থচ্ছেদযুক্ত অর্ধবেদ্য পর্দা লাগানো
পর্দা লাগানো একটি লম্ব বৃত্তাকার ছবি এই দ্রবণকে উল্লম্বভাবে রেখে দিলে দ্রবণের উচ্চতা কত হবে। তাহলে বিষয়টা কি, এরকম একটা ধরো পাত্রের মধ্যে এরকম একটা লম্ববৃত্তাকার চোখকে রেখে দেওয়া হয়েছে। সেই লম্ববৃত্তাকার চোখের মধ্যে একটা দ্রবণ আছে, এখানে এইটাকে একটা অর্ধবৃত্ত পর্দা দেওয়া আছে, এটা জল আছে। এই দ্রবণটা যে আছে সেই দ্রবণের উচ্চতাটা কতটা হবে সেটা বের করতে হবে। এখন লজিকটা কি না, এর যে অসমোটিক চাপ, অর্থাৎ এখন এইখান থেকে তো দ্রাবক তো এর মধ্যে প্রবেশ করবে, সেই দ্রাবকটা প্রবেশ করাটা তখনই বন্ধ হবে যদি যে অবস্থায় এই যে উল্লম্ব যে তরলের তল, সেই উল্লম্ব তরলটার চাপ যখন তার অসমোটিক চাপের সঙ্গে সমান হয়ে যাবে, যে অবস্থায় একদম যে প্রবেশ করবে না তা নয়, প্রবেশ করছে আর এদিকে উল্লম্বটা বাড়ছে, এদিকে এটা লম্বটা অর্থাৎ যে তলটা বাড়ছে, তার মানে এর চাপটা বাড়ছে। কারণ হচ্ছে আমরা জানি যে এই যে উল্লম্ব জলতলের চাপ পাই ইকুয়াল টু বা পি, যেটা এইচ ইন্টু ডি ইন্টু জি, এইচ ইন্টু ডি ইন্টু জি, তাহলে এইচের ওপর ডিপেন্ড করছে। তাহলে ডিটা তো বলে দিয়েছে। আচ্ছা, ডিটা হচ্ছে ঘনত্ব, দ্রবণের ঘনত্ব সমান 1 এরকম একটা কিছু, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, তাহলে এই পি ইকুয়াল টু এই যে পাই ইকুয়াল টু এইচ ডিজি, সেখানে এইচের ওপর ডিপেন্ড করছে পাইটা কত হবে। সেই এইচটা বাড়তে বাড়তে একসময় যে অবস্থায় পাইয়ের মানটা হবে তোমার এই অভিসরণ চাপের সঙ্গে সমান হবে, সেই অবস্থায় সেটা থেমে যাবে। তাহলে ওই অবস্থায় এইচটাকে বের করতে হবে। তার মানে আর কিছুই নয়, সেটা এইচের মানটা পাই হবে, এইচের মানটা বের করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস, এই অ্যাটমসফিয়ার যে চাপের মানটা আমাদের এসআই ইউনিটে বের করতে হবে। এসআই ইউনিটে বের না করলে আমরা এইচের মানটা পাবো না, মিটার এককে আসবে। তাহলে পাইয়ের মানটা এসআই ইউনিটে কী হবে, পাই ইকুয়াল টু 0.2463 অ্যাটমসফিয়ার। এখানে অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, দ্যাট ইজ পাস্কাল। এটা বসাবো। আচ্ছা, এইচটা বের করতে হবে। ডি হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব। এইটাকে আমাকে এসআই ইউনিটে নিয়ে যেতে গেলে কত হবে, এটা 1000 গ্রাম পার মিটার কিউব। এটা সেমি কিউব মানে হচ্ছে সেমিটাকে যদি মিটার করি তাহলে 10⁻³ তেমন হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এইটা জিটা জানি 9.8 নিউটন। তাহলে এখন তাহলে পাই ইকুয়াল টু এইচ মানটা বসিয়ে দিই একবারে সরাসরি। তাহলে এইচ ইকুয়াল টু পাই ডিভাইড বাই ডি ইন্টু জি। পাই এর মান হচ্ছে 0.2463 ইন্টু 1.013 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই ডি মানে 1000 কেজি পার সেন্টিমিটার কিউব, আর হচ্ছে 9.8 নিউটন। ঠিক আছে, সেখান থেকে আমরা এটা পাবো কত, একটু ক্যালকুলেটারে করে নিই। একটা করে নিচ্ছি, এটা 3টে শূন্য, এটা 5টা শূন্য কেটে গেলো, তাহলে 2টো শূন্য থাকলো।
তার মানে এটা আমি সিম্পলিফাই করে নিই 0.2463 1.013 into 100 divided by 9.8 এত মিটার হবে। mm, 0.2463 into 1.013 into 100 divided by 9.8 2.55 ধরতে পারো 2.55 মিটার। নলের উচ্চতা এই হলে সেই উচ্চতার যে চাপ দেবে সেটা তার পরের যে অভিস্রবণ চাপ, অর্থাৎ ওই রকম ধরো কিছুটা তরল প্রবেশ করলো, তরলটা প্রবেশ করার পর তার যে গাঢ়ত্ব হলো সেই গাঢ়ত্বের জন্য যে অভিস্রবণ চাপ তার সঙ্গে সমান হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমার একটা জিনিস ভুল বলা হয়ে গেছে, এটা হবে আমার জি ইকুয়াল টু এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার 9.81 দিতে পারো, 9.8ও দিতে পারো। এইটা হবে, এইটা দিয়ে তারপর ক্যালকুলেশনটা তো ওইটাই থাকছে, অত মিটার হচ্ছে ভাই তরলটা উঠবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, এটা ভালো করে নোট করবে, ভালো করে অঙ্কগুলো দেখবে। গুড নাইট।